ওনার দুই ভাই এবং মা একসাথে মারা যায় 1891 সালে। এর কিছুদিন পরেই মাওলানা ভাসানী এই এলাকা ত্যাগ করেন। ওনার যারা নেতৃত্ব যারা দিয়েছেন, যারা মন্ত্রী মিনিস্টার ছিল, তারা 2-4 জন আসতো, দেখতো বা ই করতো, কিন্তু অনুদান কিছু তাদের আমরা পাই নাই। আওয়ামী লীগ আসতোই না, আওয়ামী লীগ নামই নেয় না, একদম না। হ্যাঁ, যে দাদা এই এত পানি কেমনে ফু দিবেন, খালি বোতলের লোক আসতেছে, তা হচ্ছে আপনি কাজ করেন, আপনার বাড়ির সাথে যে পুকুরটা, ওই পুকুরের মধ্যে 2-3টা ফু দিয়ে দেন, আর আমরা বলুন যে পানি এখান থেকে নিয়ে যান আপনারা। কই না রে, ওইটা চলবো না, আমার নিজের কাজ সেই করতে হবে। মাওলানা ভাসানী আমাদের জাতীয় নেতাদের অন্যতম। শতাব্দীর সমান বয়সী এই মানুষটির জীবন যেমন ছিল ঘটনাবহুল, তেমনি বৈচিত্র্যময়। সাধারণ গ্রামীণ কৃষিজীবী পরিবার থেকে উঠে এসে তিনি আমাদের জাতীয় রাজনীতিতে নেতৃত্বের ভূমিকা গ্রহণ করেছিলেন, হয়ে উঠেছিলেন গণমানুষের নেতা। আন্তর্জাতিক পর্যায়েও পরিচিতি লাভ করেছিলেন। তার ত্যাগ তিতিক্ষা, সাধারণ মানুষের স্বার্থের সঙ্গে মিলে যাওয়া ও সাদামাটা জীবন প্রণালী তাকে মজলুম জননেতার পরিচয়ে পরিচিত করে তোলে। মাওলানা ভাসানী সম্পূর্ণ ব্যতিক্রমী মানুষ এবং ব্যতিক্রমী রাজনৈতিক নেতা। দক্ষিণ এশিয়া তথা উপমহাদেশে তিনি একজন অদ্বিতীয় প্রথাবিরোধী নেতা। তার ব্যক্তিজীবন যেমন ব্যতিক্রমী, তেমনি তার রাজনৈতিক জীবনও ব্যতিক্রমী। তিনি শুধু তার মতোই, অন্য কারো সঙ্গে তার তুলনা চলে না। তিনি একই সঙ্গে ছিলেন অবিসংবাদিত। সম্মানিত সুধী, আজকে আগস্ট মাসের 9 তারিখ আমরা চলে এসেছি মরহুম জননেতা মাওলানা ভাসানীর যে জন্মস্থান, সিরাজগঞ্জের মাওলানা ভাসানী রোডে অবস্থিত এই জন্মস্থান দেখানোর জন্য আপনাদেরকে। এই জন্মস্থান আমি আজকে দেখব, আপনাদেরকে দেখাবো এবং মাওলানা ভাসানীর জীবন ও কর্ম থেকে কিছুটা আলোচনা করব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি টিনের ঘর, এইটি মাওলানা ভাসানীর বাবা হাজী শরাফত আলী খান ও তার মা মদিরন বিবি প্রি প্রাইমারি স্কুল ও মাওলানা ভাসানী পাঠাগার, অর্থাৎ এই ভবনের ভিতরেই আছে একটা প্রি প্রাইমারি স্কুল এবং একটা পাঠাগার, যেটা ভাসানী পাঠাগার নামে পরিচিত। সাম্প্রতিক সময়ে মানুষ যে স্লোগানগুলো দিচ্ছে তার প্রায় সবগুলোই মাওলানা ভাসানীর। এই যে দেখেন, পিন্ডির গুলামির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মানি না, মানব না। সাম্রাজ্যবাদ ও ভারতের দালালির সংস্কৃতি বর্জন করুন। এখন অবশ্য সাম্রাজ্যবাদ শব্দটা বলা হচ্ছে না, ভারতের দালালির সংস্কৃতি বর্জন করুন। এরপরে আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি স্লোগান খুব ভাইরাল হয়েছে, শোনো ধর্ম আর দেশ মিলাইতে যাইও না, পরে ফুলের নাম কি দিবা, ফাতেমা চোরা। এরকম আরও স্লোগান আছে। এই যে এই পাশে দেখা যাচ্ছে আরেকটি স্লোগান, পৃথিবীতে শ্রেণী মাত্র দুটি, জালিম ও মজলুম। আলোচনার টেবিলে জালিমই অগ্রগামী থাকে, তাই আন্দোলন ও সংগ্রাম ছাড়া মজলুমের অধিকার আদায় হয় না। সুপ্রিয় সুধী, এইখানটাতেই ছিল মাওলানা ভাসানীর আদি ভিটা। এইখানে এখন গর্ত তেমন কিছু নাই, ফাঁকা, ঘরের কোনো অস্তিত্ব নাই। পিছনে কবর আছে, চলুন আমরা আপনাদেরকে কবরটা দেখিয়ে আনি। মাওলানা ভাসানী খুব ছোটোবেলায় তার বাবাকে হারান। পরবর্তীতে ওনার বয়স যখন 12-13, তখন একদিন পুরো গ্রামে উলাউটার রোগ হয়, যেটাকে কলেরা বলে। ওই কলেরাতে ওনার দুই ভাই এবং মা একসাথে মারা যায় 1891 সালে। এর কিছুদিন পরেই মাওলানা ভাসানী এই এলাকা ত্যাগ করেন। তখন তিনি টাঙ্গাইলের সন্তুষে চলে যান। আপনারা দেখতে পাচ্ছেন মাওলানা ভাসানীর বাবা এবং মায়ের কবর একসাথে, দুটো কবর। মাওলানা ভাসানীর পিতা হাজী শরাফত আলী খান মারা গেছেন 1886 সালে, মা মদিরন বিবি মারা গেছেন 1891 সালে। খুব কাছাকাছি সময়ই মারা গেছেন তারা দুইজন। এইটাই হচ্ছে এই চিলতেটা, এইটা হচ্ছে মাওলানা ভাসানীদের আদি ভিটা। এইখানে এখন আর কোনো বাড়ি ঘরের চিহ্ন মাত্র নাই। ওই পাশে একটা বড় দেয়াল উঠে গেছে, এই পাশে আরেকটা বাড়ি হয়েছে। আমার দাদা ছিলেন মজলুম জননেতা,
মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী গণমানুষের নেতা ছিল, গরিব দুঃখীর নেতা ছিল, সাধারণ মানুষের নেতা ছিল। এদেশের প্রত্যেকটা মানুষকে সে নিজের দেশ, নিজের জাতি হিসাবে সে জীবন দিয়ে ভালোবেসেছেন। এখানে আপনি আব্দুল হামিদ খান ভাসানীর ঘরটা দেখছেন আগে যে ঘরটা ছিল? সে ঘরটা তার নাই, কুড়ে ঘর ছিল সে ঘর। আপনি দেখছেন? হ্যাঁ, আমি দেখছি। কোথায় ছিল পুরো ঘরটা? ওই যে যেখানে কবরস্থান তার পাশে যে ঘরটা তুলছে ওই জায়গায়। হ্যাঁ, এই বাড়িটা হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাতি থাক, ভাইস্তার ঘরে ভাইস্তা তারাই থাকে ওখানে। তার হ্যাঁ, ওখানে তার আর এক ভাইস্তারা থাকে, ওখানে আর এক ভাইয়ের ছেলেরা থাকে, ওটাতে থাকে। সব ভাইস্তারা ওই জায়গায় থাকে, সব ভাইস্তা নাতিপুতি ওরা থাকে। আমি পাশে আছি, পুরায় পাশে আমার। ওই পাশটা আপনাদের? যে পুরারা ওই পাশে ওনার এক ভাইয়ের অংশ, সেটা এই ওনার ভাই ছিল শরফত হাজী সাহেবের ছেলের মধ্যে এই আপনার কালু খা, হ্যাঁ, মফিজ খার ছেলে কালু খা, মফিজ খার ছেলে আব্দুল হামিদ খান ভাসানী। হ্যাঁ, তার ভাইয়ের এক অংশ আমরা সব তার কিনে নিছি আমরা, সে আমাদের কাছে বিক্রি করছে। তারই অংশটা নিয়ে আমরা এই সাইডে বসবাস করি। এইখানে দুইটা কবরের মধ্যে কোন পাশেরটা শরফত আলীর? ডানের মোড়া হলো গা হাজী শরফত হাজী সাহেব, বামের মোড়া যে ডানের মোড়া। হ্যাঁ, ডানের মোড়া হাজী শরফত হাজী সাহেবের, আর হলো স্ত্রী হলো গা বামের মোড়া। দুজন দুই জায়গায়। এই খবরটা আমি নিজস্ব অর্থ দিয়ে এটা বাধাই করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার দাদাই তো মৌলানা ভাসানী? জি, মৌলানা ভাসানী। আপনার দাদার সাথে আপনার কোনো স্মৃতি আছে? আমার স্মৃতি নাই, কিন্তু ছোটোবেলা যখন আসতো তখন ওনার কাছে আমি বসতাম, ওনাকে আমি আদর করতাম, উনি আমাকে আদর করতো, ভালোবাসতো। তো ওনার কাছে একটা গান ছিল, আমি সেই গানটা আমি নিয়ে মুরগি মারার জন্য আমি ওইটা বার করছিলাম। ছোটোবেলা আমার মনে আছে, আমি খুব দুষ্ট ছিলাম, পকেটে হাতা সেই গানটা নিয়ে আমি মুরগি মারতে হয় আমাকে। যখন বললো দাদা, তখন আমি মুরগিটা মারতে নিলাম, তখন সব লোকজন হাসাহাসি করলে, হাতে দিল। আমার সেটা মনে আছে, তখন ছোটো ছিলাম। হ্যাঁ, কিন্তু দাদা আসতো। উনি কি মাঝে মধ্যে আসতো? হ্যাঁ, আসতো, বছরে একবার করে আসতো। এখানে কেমন ঘর ছিল ওনার? টিনের ঘর ছিল। টিনের ঘর? জি, টিনের ঘর ছিল। একটু এইদিকে একটা টিনের ঘর ছিল। হ্যাঁ, মুরিদানরাও আসতো তার? হ্যাঁ, সব হাজার হাজার মুরিদান আসতো। সে একবার অনুষ্ঠান করছিল, পরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে খাইতে দিয়েছিল, শুধু খাওয়ার উপরই ছিল। আমার জীবনে এত লোক আমি আমার জীবনে আর দেখি নাই কোনো নেতার বাড়িতে আসে। নাহলে তখনকার সময় 20 লক্ষর কম না। হ্যাঁ, কিন্তু সকালবেলা থেকে খাওয়া শুরু করছে, সারা রাত রান্না করছে, সারাদিন খাওয়া হয়েছে, তা খাওয়া শেষ হয় নাই। এটা আমার মনে আছে, কথা বুঝতে পারছেন। তখন আমরা ছোটো ছোটো ছিলাম, মানুষ প্রিয় ছিল। এবং সে আসলে সারা সিরাজগঞ্জ না, সারা বাংলাদেশের লোকই আসতো এখানে, আসে তার সাথে সাক্ষাৎ করতো, তাকে ভালোবাসতো। হ্যাঁ, এখানে এই যে 10 ডেসিমেল জায়গা ভদ্রলোক বললেন, এইটা এখনও খালিই আছে। সরকার চাইলে এখানে কোনো স্থাপনা করতে পারে, মানুষজন কিন্তু আসে দেখার জন্য, প্রচুর মানুষ আসে দেখার জন্য। তারা এখানে দেখে যে একটা টিনের ঘর, যেটা স্থানীয় লোকজন নির্মাণ করেছে, সরকারিভাবে এইখানে কিছু তৈরি করে দেওয়া হয় নাই। আমার মনে হয় যে এখানে এই জায়গাটা বাউন্ডারি করে এখানে কিছু একটা কালচারাল সেন্টার বা যে কোনো স্থাপনা করে দেওয়া যায়। কারণ এইটা হচ্ছে মৌলানা ভাসানীর রুট। এইখানে তার বাবা মা শুয়ে আছেন, এইখানে তিনি জন্মগ্রহণ করেছেন, এইখানে তার শৈশব কেটেছে। ফলে এইরকম একজন বিশ্বমানের নেতার জন্মস্থানকে সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব। মৌলানা ভাসানী সাহেব যখন আইসে, আমরা তখন স্টেশনতে তাকে ট্রেনে আইসে, আমরা তাকে সাথে নিয়ে আইসি। এখানে মহিলারা কোরআন শরীফ পাঠ করছে, তেলাওয়াত করছে, মিষ্টি দিছে, অনেকে পানি নিয়ে গেছে, পানি ফুল দিছে। এরকম একদিন থেকে চলে গেছে। তার অনেক মেলা কেরামতি আছে, তার কিছু সে মৌলানা ভাসানী এরকম তার মেলা কিছু আছে। আপনারা কাছে যাইতেন? আমরা কাছে যেতাম, হ্যান্ডশিপ করতাম, বহু মানুষ হ্যান্ডশিপ করতো, লোকাল হয়তো। আমরা দাদা করে ডাকতাম। সে যখন বাড়িতে আসতো, আমরা সবাই তার কাছে যাইতাম, বসতাম। দাদা আমাদের কিছু খাইবারও দিত, চকলেট দিতে সেটা দিত। আর বোতলের আর বয়মের লোকজনের ভরা রাস্তায়। হ্যাঁ, তখন আমরা বলতাম যে দাদা পানি পড়া নিতে আইতো? হ্যাঁ, পানি পড়া সব। যে দাদা, এই এত পানি কেমনে ফু দিবেন, খালি বোতলের লোক আসতেছে।
তা হচ্ছে আপনি কাজ করেন, আপনার বাড়ির সাথে যে পুকুরটা, ওই পুকুরের মধ্যে 2-3টা ফু দিয়ে দেন, আর আমরা বলুন যে পানি এখান থেকে নিয়ে যান আপনারা। কই না রে, ওইটা চলবো না, আমার নিজের কাজ সেই করতে হবে। এই পুরো ক্যাম্পাসটি ভাসানী পরিবারের, অর্থাৎ ভাসানীর যে বাবা শরাফত আলী খান, তার যে ভাইয়াচারী আছে, তার চাচাতো ভাই, আপন ভাই, তাদেরই সম্পত্তি। মাওলানা ভাসানীর জীবনের বড় সময় কেটেছে টাঙ্গাইলের সন্তোষে। সন্তোষকে তিনি প্রাণের মতোই ভালোবাসতেন। মৃত্যুর পূর্বে তিনি বলে গিয়েছিলেন তাকে যেন সন্তোষে সমাহিত করা হয়। সেই অনুযায়ী সন্তোষে তাকে সমাহিত করা হয়েছে। ওখানে মাওলানা ভাসানীর একটি মাজার আছে, যেটি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অবস্থিত। মূলক তেমন কোনো কাজ তারা করে নাই, কিন্তু তারা আসতো, দেখা গেল মৃত্যুবার্ষিকী কারা আসতো? বিএমপি ধানের শীষ আচ্ছা আচ্ছা। মেজর জিয়াউর রহমান, ওনার যারা নেতৃত্ব যারা দিয়েছেন, যারা মন্ত্রী মিনিস্টার ছিল, তারা 2-4 আসতো, দেখতো বা ই করতো, কিন্তু অনুদান কিছু তাদের আমরা পাই নাই। আওয়ামী লীগ আসতোই না, আওয়ামী লীগ নামই নেয় না, একদম না। হ্যাঁ, আওয়ামী লীগ দলটা প্রতিষ্ঠা করছে উনি। সেটা আমরা তো ছোট ছিলাম তখন। মাওলানা ভাসানী হয়তো রাজনৈতিক উত্তরাধিকার তৈরি করতে পারেননি, কিন্তু একটি বিরল বিষয়, মাওলানা ভাসানীকে ঘৃণা করে, অপছন্দ করে এরকম কোনো রাজনৈতিক দল এবং ব্যক্তি বাংলাদেশে নাই। কেউ হয়তো তার নামটা কম নিতে পারে মুখে, কিন্তু তাকে ঘৃণা করে না। তার মোটা দাগে মাওলানা ভাসানীর সমালোচনা করে এরকম ব্যক্তি, এরকম রাজনৈতিক দল বাংলাদেশে নাই। তার জন্মভিটা থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক শুভকামনা।